ইয়াসিবার চোখের সামনে দিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে তাদেরই বেডরুমে গিয়ে দরজা লক করে দিল আফরিদ। তা দেখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে ইয়াসিবা। জীবনে কি পাপ করেছিল কে জানে, যে আজ ওকে এইসব দেখতে হচ্ছে। বিয়ের 3 মাস হয়ে গেল, আজও আফরিদ ইয়াসিবাকে আপন করে নিতে পারেনি। প্রতিটি মুহূর্তে ইয়াসিবাকে সে অবহেলা করে। ঘৃণা কি না পারে। মুহূর্তে 2 বছরের ভালোবাসার ঘৃণা ভয়ঙ্কর আস্তরণ পড়ে ঢেকে গিয়েছে। ভালোবাসাটা ডুবে গিয়েছে ঘৃণার ডোবায়। তুই আমার রক্ষিতা, বুঝেছিস? সবাই তাই জানে, আর সারা জীবন তাই থাকবি। আমার জীবনে কোনোদিন তোর ঠাঁই হবে না। বিয়ে করেছি শুধু তোকে শাস্তি দেওয়ার জন্য। আর যদি কোনোদিন আমার লাইফে ইন্টারফেয়ার করিস, তোকে একদমই মেরে ফেলবো। কথাগুলো বলে এক প্রকার গটগট করে চলে গেল আফরিদ। ফ্লোরে পড়ে অঝোর ধারায় কাঁদছে ইয়াসিবা। একটু নড়াচড়ার শক্তিও নেই। একটু আগে আফরিদ বেল্ট দিয়ে ইচ্ছামতো আঘাত করেছে ইয়াসিবার শরীরে, কিন্তু হৃদয়ের আঘাতের ব্যথা অনুভব কাছে এই ব্যথা কিছুই না। তার হৃদয়টা যে প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত হতে থাকে তার একমাত্র কারণ আফরিদ। পুরো নাম আফরিদ চৌধুরী, ডাক্তার তিনি। নিজের হাসপাতাল আছে, দেখতে মাশাআল্লাহ যে কোনো মেয়ের স্বপ্নপুরুষের মতো। আর ইয়াসিবা হলো ওনার স্ত্রী। ভাবছেন তো, ইয়াসিবা যদি ওনার স্ত্রী হয়ে থাকে তাহলে রক্ষিতা কেন বলল? জানতে পারবেন, সব গল্পের সাথেই থাকুন। এই কেমন জীবন দিলে তুমি আমায় খোদা। না পারি বলতে, না পারি সইতে, আর কত সহ্য করবো হে খোদা। আমাকে পথ দেখাও তুমি খোদা, পথ দেখাও। কথাগুলো বলে কুকড়ে কেঁদে ওঠে ইয়াসিবা। কাঁদতে কাঁদতে একসময় ফ্লোরেই ঘুমিয়ে পড়ল সে। একটু আগে প্রায় 1 ঘন্টা পর মেয়েটাকে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো আফরিদ। মেয়েটা আফরিদের গা ঘেঁষে হেলে দুলে হাঁটছে। এইসব দেখে ইয়াসিবা কাঁদতে কাঁদতে আফরিদকে বলে, আমি জানি আপনি এমন না, তাহলে কেন নিজেকে খারাপ প্রমাণ করতে চান? আমি জানি আপনি এসব আমাকে কষ্ট দেওয়ার জন্য করছেন না। ইয়াসিবার কথায় রাগে ফুসফুস করে উঠে আফরিদ বলে, সামনে থেকে সদা বলছি, আর আমি তোমাকে দেখার জন্য কিছুই করছি না। আমি এরকমই। সো জাস্ট শাট আপ অ্যান্ড লিভ। না, আমি কোথাও যাব না। আপনি এই মেয়েকে নিয়ে কোথাও যেতে পারবেন না। আমি আপনার স্ত্রী, আর কোনো স্ত্রী তার স্বামীর সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। কি বললি তুই? তোর এত সাহস আমার সাথে মুখে মুখে তর্ক করিস? চল, আজকে থেকে বোঝাবো আমি তোর কে। চল। ইয়াসিবার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল আফরিদ। এক প্রকার ফ্লোরে ছুঁড়ে মারল ইয়াসিবাকে। ফ্লোরে পড়ে ব্যথায় কুকিয়ে উঠল ইয়াসিবা। তারপর নিজের পরনের বেল্ট খুলে ইচ্ছে মতো মেরে কথাগুলো বলে চলে গেল আফরিদ। রাত 2টা। ড্রিঙ্ক করে হেলতে দুলতে নিজের রুমে প্রবেশ করল আফরিদ। হাতড়ে ঘরের লাইট অন করতেই ফ্লোরে ইয়াসিবাকে পড়ে থাকতে দেখল। কেমন যেন কাঁপছে মেয়েটা। আফরিদ ধীরে ধীরে এগিয়ে গেল ইয়াসিবার কাছে। ইয়াসিবার মাথার কাছে বসল সে। ইয়াসিবার মুখ চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। আফরিদ আলতো করে হাত ছোঁয়ালো ইয়াসিবার কপালে। আতকে উঠে ইয়াসিবার জ্বরে গা পড়ে যাচ্ছে মেয়েটার। আফরিদ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তারপর বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে ইয়াসিবাকে কোলে করে খাটে শুয়ে দিল এবং গায়ে একটা কম্বল জড়িয়ে দিল। একটা ইঞ্জেকশন পুশ করে দিল ইয়াসিবার হাতে। তারপর নিচে গিয়ে নিজ হাতে স্যুপ বানিয়ে এনে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। সারা রাত ইয়াসিবার কপালে জলপট্টি দিল আফরিদ। ইয়াসিবার শাড়ি খুলে দিয়ে পুরো শরীর মুছে দিল। তাও যেন ইয়াসিবার জ্বর কমছে না, জ্বরে কাঁপছে অনবরত। আফরিদ নিজের শার্টটা খুলে নিজেই কম্বলের নিচে এসে শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসিবাকে। একেবারে অদ্ভুত অন্যরকম এক অনুভূতিতে ভরে গেল মনটা। মেয়েটা তার বুকে থাকলে শান্তি লাগে আফরিদের। মনে হয় বিধাতা যেন সব সুখ ওকে দিয়ে রেখেছে। মাথা নিচু করে তাকায় আফরিদ, দেখে ইয়াসিবা আফরিদের শরীরের উষ্ণতা পেয়ে লেপ্টে আছে ওর সাথে। আফরিদ আর একটু শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসিবাকে নিজের সাথে। কেন ইয়াসিবা, কেন আমার ভালোবাসাকে এইভাবে কেন অপমান করছিলে সেদিন? কেন? কম তো ভালোবাসা দেইনি আমি, তাহলে কেন করলে এমন? না পারে তোমাকে মেনে নিতে, না পারে ছড়ে ফেলে দিতে। যতবার তোমার কাছে যাই আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে। বড্ড কষ্ট হয় জানো এই বুকটায়। এই যে তোমাকে এইভাবে দেখে আমার কেমন লাগছে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই, কিন্তু কার জন্য নিজেকে কষ্ট দেব? তার জন্য যে মেয়ে আমাকে ভালোবাসা তো দূরে থাক, আবার ভালোবাসাকে কখনো সম্মানও করে রে, তাকে কিভাবে মেনে নেই আমি বলতো? কখনো সম্মানও করে রে, তাকে কিভাবে মেনে নেই আমি বলতো? কথাগুলো বলে এক দৃষ্টিতে ইয়াসিবার মুখের দিকে তাকিয়ে আছে। সে কি মায়া! আল্লাহ যেন সব মায়া এই মুখটাই ঢেলে দিয়েছে।
এই মুখটা দেখেই তো একসময় প্রেমে পড়েছিল আফরিদ, কিন্তু এই মুখটার অধিকারী যে প্রতারক, বিশ্বাসঘাতক। না, আফরিদ আর এই চেহারার মায়ায় পড়বে না। কথাগুলো ভাবতেই ইয়াসিবাকে ধাক্কা দিতে প্রস্তুত হলো। তারপর কিছু একটা ভেবে ইয়াসিবাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঘুমের রাজ্যে পাড়ি জমালো দুজনেই। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। এখনও বাহিরে অন্ধকার বলতে গেলে, শীতের মৌসুমে তাই একেবারেই অন্ধকার বলতে গেলে। কুয়াশার চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। এই কনকনে শীতে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইয়াসিবা। জীবনটা তার বড্ড এলোমেলো। ভালোবাসার মানুষটির কাছে থাকতেও তার থেকে দূরে সে। মাঝে মাঝে বড্ড অসহায় মনে হয় নিজেকে। জীবনটা তো এরকম ছন্নছাড়া না হলেও পারত। কেন এমনটা হলো? কি দোষ করেছিলাম আমি? আফরিদকে ভালোই তো বেসেছিলাম, এটাই কি আমার দোষ? ভাবতে 2 ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল ইয়াসিবার চোখ থেকে। এখানে কি করছো? হঠাৎ আফরিদের কণ্ঠ শুনে দ্রুত চোখ মুছে নিল ইয়াসিবা। না, তেমন কিছু না, এমনিতেই ভালো লাগছিল না। এরকম কনকনে ঠান্ডায় সোয়েটার না পরে এইভাবে কেন দাঁড়িয়ে আছো? এভাবে থেকে অসুস্থ বাদালি ভাবছো আমি তোমাকে শাস্তি দেব না? সেটা কখনো হবে না। না, আমি এরকম কখনোই ভাবিনি। আমার ভালো মতো জানা আছে তুমি কি ভাবতে পারো। তুমি শুধু ভাবতে পারো কিভাবে বড়লোক ছেলেদের ফাঁসানো যায়। দাঁতে দাঁত চেপে বলল আফরিদ। মুহূর্তেই চোখ জোড়া জলে ভরে উঠল ইয়াসিবার। ছলছল নয়নে তাকালো আফরিদের দিকে। করুণ সে চাহনি। ইয়াসিবার ছলছল নয়নের করুণ চাহনির তেজ সহ্য করতে পারে না আফরিদ। কেমন যেন দুর্বল হয়ে পড়ে সে চাহনির ওপর। তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল আফরিদ। তা দেখে জলভরা নয়নেই হাসল ইয়াসিবা। বলল, আজও আপনি আমার জলভরা নয়নের করুণ চাহনি সইতে সক্ষম আফরিদ? চমকে ইয়াসিবার সম্মুখে তাকায় আফরিদ। ছলছল নয়নে তার মায়াবতী যে তার দিকে তাকিয়ে আছে। না, আর সে একবার এই ভুল সে কিছুতেই করবে না। সে ইয়াসিবাকে শুধু কষ্ট দিতে বিয়ে করেছে, শুধু কষ্ট দিতে। তোমার ফালতু কথা অফ করো, গায়ে সোয়েটার জড়িয়ে নাও, তারপর নাস্তা বানাও। আমার শীত করছে না। সেটা কি আমি তোমার থেকে জিজ্ঞাসা করছি? চিন্তা যখন হয় তখন সরাসরি বললেই তো পারেন। দ্রুত পায়ে হেঁটে আফরিদ কাছে এলো ইয়াসিবার। তারপর ওর গলা শক্ত করে চেপে ধরে শক্ত গলায় বলে, আমি কখনই তোমাকে নিয়ে চিন্তা করি না। আমাকে সেই আফরিদ ভেবো না যে সবসময় তোমার আগে পিছে ঘুরবো আর তোমার কষ্টে তার ভোগ জ্বলত। যে আফরিদিকে অনেক আগেই তুমি নিজ হাতে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছ। এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে আফরিদ তোমাকে ঘৃণা করে, প্রচুর ঘৃণা, বুঝেছ? তাহলে আমাকে আঘাত করে নিজে কেন কষ্ট পেয়ে নিজের হাত নিজেই কাটলেন? কেন আমার জ্বর আসায় অস্থির হয়ে আমার সেবা করলেন? কেন আমাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাইলেন? উত্তর দিন। আফরিদের চোখের দিকে তাকিয়ে এক নাগাড়ে কথাগুলো বলল ইয়াসিবা। ইয়াসিবাকে ছেড়ে অন্যদিকে তাকিয়ে আফরিদ বলল, এসব কিছুই উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নয়। হাসলো ইয়াসিবা। বলল, আমি জানি কারণটা কি, কারণ আজও আপনি আমাকে ভালোবাসেন। ইয়াসিবার দিকে তেড়ে গিয়ে ওর চুলগুলো শক্ত করে চেপে ধরে আফরিদ বলে উঠল, ফালতু কথা বলা বন্ধ করো, তা না হলে এর শাস্তি হবে ভয়াবহ। গো অ্যান্ড মেক ব্রেকফাস্ট ফর মি। আমাকে অফিসে যেতে হবে। তোমার এইসব থার্ড ক্লাস মার্কা কথা শোনার টাইম আমার নেই। বলে গটগট পায়ে চলে গেল আফরিদ। দুর্বল চোখে সেদিকে তাকিয়ে রইল ইয়াসিবা। আফরিদ কি কখনোই তার ভালোবাসাটা বুঝবে না? শুধু কি ঘৃণাই করে যাবে তাকে? বুক চিরিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইয়াসিবার। ছোট ছোট পা ফেলে চলল সে ব্রেকফাস্ট বানাতে। রান্নাঘরে রান্না করছে ইয়াসিবা, রান্না করছে সে ঠিকই, কিন্তু মন তার এখানে নেই। তরকারি নাড়াচাড়া করতে গিয়ে একসময় হাতে ছ্যাঁকা লেগে যায়। ব্যথায় কুকিয়ে ওঠে ইয়াসিবা। জলদি গিয়ে ট্যাবের নিচে হাত রাখে। জ্বলছে জায়গাটা প্রচুর, কিন্তু এইসব ব্যথা ইয়াসিবার কাছে তুচ্ছ মনে হয়। সেদিকে ভ্রুক্ষেপ না করে ইয়াসিবা সব রান্না শেষ করে টেবিলে সাজিয়ে রাখে। কাজের মাঝেই আফরিদকে নিচে নামতে দেখে ইয়াসিবা। আকাশি রঙের শার্ট আর সাদা ডেনিম প্যান্টে যেন রাজপুত্রের মতো লাগছে আফরিদকে। সিল্কি চুলগুলো কপালে লেপটে আছে। মাত্রই শাওয়ার নিয়েছে, তাই স্নিগ্ধ দেখাচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলো না ইয়াসিবা। দ্রুত চোখ সরিয়ে নিল। আফরিদ এসে চেয়ার টেনে বসে পড়ল
ইয়াসিবা তাকে খাবার বেড়ে দিল। আফরিদ একবার খাবারের প্লেটের দিকে তাকিয়ে আবার ইয়াসিবার দিকে তাকালো। তার বলতে ইচ্ছে করছে, ইয়াসিবা আমার পাশে বসো, খাও, কিন্তু চেয়েও বলতে পারছে না সে। কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে খাবার খাওয়া শুরু করলো, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না তার। ভালোবাসার মানুষটা যদি সামনে না খেয়ে দাঁড়িয়ে থাকে, কেই বা খেতে পারে। অল্প খেয়ে উঠে পড়লো আফরিদ। বেসিনে গিয়ে হাত ধুয়ে দ্রুত প্রস্থান করলো সে, কারণ সে দেখেছে ইয়াসিবার চোখে জল, আর এই একটা জিনিসই তাকে বারবার দুর্বল করে ফেলে। আফ্রিদে যাওয়ার পথে করুণ চোখে তাকিয়ে রইল ইয়াসিবা। তার খুব ইচ্ছে ছিল আফ্রিদের জন্য সে রান্না করবে, সে আফ্রিদকে খাবার বেড়ে খাওয়াবে, আফ্রিদ তাকে খেতে না দেখে জোর করে খাইয়ে দেবে, কাজে যাবার আগে তার কপালে ঠোঁট ছুঁয়ে দেবে, ভালোবাসার পরও সে কে দেবে। কিন্তু তার ভাগ্যে যে স্বামীর ভালোবাসা নেই। ভালোবাসা যে ছিল না এমনটা নয়, শুধু কিছু ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসার ঘৃণার মোড়কে মুড়িয়ে গিয়েছে। ইয়াসিবা আফ্রিদের ফেলে যাওয়া খাবারটুকুই খেতে লাগলো। শুনেছে স্বামীর এটু খেলে নাকি ভালোবাসা বাড়ে। যদিও এইসব গুজব মনে করে অনেকেই, তবুও স্বামীর এটু খেতে ক্ষতি কি? ভালোবাসে তো সে মানুষটাকে। ওয়ালেটটা ভুলে বাড়িতে রেখে যাওয়ায় আবারও ঘরে ফিরে আসে আফ্রিদ, কিন্তু বাড়ির গেটের কাছে আসতে থমকে দাঁড়ায় সে। ইয়াসিবা তার এটু খাচ্ছে, কিন্তু এইগুলো সে কেন করছে? ইয়াসিবা তো আফ্রিদকে ভালোই বাসে না। তবে এইসব কি ভেবে কুল পায় না আফ্রিদ। আর যদি ভালোবেসেই থাকে তাহলে নিজের মুখে কেন স্বীকার করে না? সে কেন স্বীকার করে না যে ওইসব মিথ্যে ছিল? শতবাজে জিজ্ঞেস করেছে কি কারণে সে ওই দিন ওইরকম করেছিল, কিন্তু আজও সে বলতে নারাজ। তাই তো সে বিভিন্ন মেয়েদেরকে টাকা দিয়ে বাড়িতে আনে, তবে রুমে গিয়ে সে রুমে অ্যাটাচ মিনি ছাদে চলে যায় আর মেয়েগুলোকে বলে দেয় যেন কাছে না আসে। আর যখন ইয়াসিবা এইসব দেখে, কাঁদে, তখন মন চায় প্রিয়তমাকে বুকে টেনে নিতে, কিন্তু পারে না, সে কিছুতেই পারে না। অতীতের কথাগুলো যে তাকে বদ্ধ পোড়ায়। ইয়াসিবার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে নিস্তব্ধভাবে উপরে চলে যায় আফ্রিদ। ওয়ালেটটা নিয়ে এক পলক ইয়াসিবার দিকে তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। হাসপাতালে এসে রোগী দেখা শুরু করে আফ্রিদ। ভালো ডক্টর হওয়াতে প্রচুর রোগী হয় প্রতিদিন। আফ্রিদ যখন কাজে ব্যস্ত, তখন হঠাৎ করেই ক্যাবিনে ঢুকে পড়ে একটি মেয়ে। সে এসেই পাশ থেকে আফ্রিদকে জড়িয়ে ধরে। এদিকে হতভম্ব হয়ে আছে আফ্রিদ। ঝড়ের গতিতে কি হয়ে গেল বুঝে উঠতে পারল না আফ্রিদ। ব্যাপারটা বুঝতে পেরে এক ঝটকায় মেয়েটাকে সরিয়ে দেয় আফ্রিদ। তারপর রেগে বলে ওঠে, এইসব কি আয়শা, তোমার বিহেভ এমন কেন? কতদিন বলছি আমার ডিউটির সময় আমার কাছেও আসবে না। ইনফ্যাক্ট আমার ধারে কাছেও তোমার আসতে বারণ করে দিয়েছি। আফ্রিদ পাশে তাকাতে দেখে পেশেন্টগুলো তাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তা দেখে আফ্রিদ আয়েশাকে আবারও তাদের দাঁত চেপে বলে, লিভ নাও, আমার কাজ আছে, এখন যাও। আফ্রিদের রাগী ধমক খেয়ে আয়েশা কাঁদো কাঁদো হয়ে কিছু বলবে, কিন্তু আফ্রিদের রাগী চোখ আর রক্তিম চেহারা দেখে ভয়ে এক ঢোক গিলে জলদি জায়গা ত্যাগ করল। আয়েশা যেতেই আফ্রিদ আবার নিজের কাজে মনোযোগ দিল। এই মেয়েটাকে আফ্রিদের কাছে অসহ্য লাগে। যখন তখন হুটহাট আফ্রিদকে জড়িয়ে ধরে, যা আফ্রিদের চরম বিরক্তি লাগে। মাঝে মাঝে তার মন চাই ঠাটিয়ে দুটো চর মারতে, কিন্তু আফ্রিদের মা মিসেস কায়া চৌধুরীর জন্য পারে না, কারণ আয়েশা যে তার আদরের বোনের মেয়ে। আফ্রিদের ক্যাবিন থেকে বের হয়েই আয়েশা মিসেস কায়া চৌধুরীকে কল দিল। হ্যালো খালামণি। কি হয়েছে আমার মামুনিটা? খালামণি, তুমি আমাকে কেন এখানে পাঠালে? তোমার ছেলে তো আমার দিকে ফিরেও তাকায় না। কেন, কি করেছে আজ আবারও? আমি ওর কেবিনে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিলাম, আর ও আমাকে এতগুলো মানুষের সামনে ধমকে বাহির করে দিল। চেষ্টা করতে থাক মামুনি, একসময় ঠিক পারবি। আর গত 3 বছর ধরে চেষ্টা করছি। ইভেন 3 বছর বাদ দাও, আমি সেই ছোট থেকে ভালোবাসি, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না। কি যে করবো এই ছেলেটাকে নিয়ে, এই ইয়াসিবার ভূত কবে যে ওর মাথা থেকে নামবে আল্লাহ জানে। আমার ছেলেটাকে আমার কাছ থেকে দূরে নিয়ে গেছে এই মেয়েটা। তুমি চিন্তা করো না খালামণি, আই উইল ট্রাই মাই বেস্ট। আচ্ছা, আর দেখি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা, রাখছি খালামণি।
বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছিল ইয়াসিবা। পাশে একটা গাছ মরে গিয়েছে, তার জন্য ভীষণ খারাপ লাগছে ওর। এই ফুল গাছটার নাম কি তা জানে না ইয়াসিবা, তবে আফ্রিদকে যবে থেকে ভালোবাসে তখন থেকে এই গাছটা তার সাথে ছিল। আফ্রিদ থেকে দূরে যাওয়ার পরেই অনেক যত্ন করে রেখেছে, কতবার শুকিয়ে যেতে চাইছিল, কিন্তু ইয়াসিবা সযত্নে আগলে রেখেছে। কিন্তু আজ 2 দিন ধরে এত চেষ্টা করার পরেও গামছাটা মারা গেল। ভীষণ রকমের কান্না পাচ্ছে আমার। ইয়াসিবা এই গাছটাকে তার আর আফ্রিদের ভালোবাসার প্রতীক ভাবত। যতদিন গাছটা ভালো ছিল সে মনে করত তাদের ভালোবাসা আছে, কিন্তু আজ গাছটা শুকিয়ে গিয়েছে। তবে কি তাদের ভালোবাসাটাও এই গাছের মতো শুকিয়ে গেল? গাছটার গায়ে আলতো স্পর্শ করে ইয়াসিবা, বলল, আমার ভালোবাসা কি এতই দুর্বল যে এক নিমিষে শেষ হয়ে যাবে? আমি তো মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, তবে কেন আমার সাথে এমনটা হলো? আমি এতিম বলে? এতিমের কি ভালোবাসা পাবার অধিকার নেই? চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল ইয়াসিবার। চোখের পানিটুকু মুছে চলে আসতে নেবে, কিন্তু তার চোখে আটকে যায় সেই শুকিয়ে যাওয়া গাছটার দিকে। সেই গাছটার গোড়ার দিক থেকে ছোট্ট একটা চারা গাছ উঠেছে। এটা দেখে ইয়াসিবার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি উকি দিল। তার ভালোবাসা কখনো শেষ হতে পারে না। পুরনো ভালোবাসার অতীতগুলো শুকিয়ে গেলে কি হবে? ইয়াসিবা ঠিক এই নতুন চারা গাছটার মতো নতুন ভালোবাসাময় স্মৃতি তৈরি করবে। খুশি খুশি মনে ইয়াসিবা বাড়ির ভিতরে গিয়ে আফ্রিদের পছন্দের খাবার ভুনা খিচুড়ি আর গরুর মাংসের ভুনা রান্না করলো, সাথে শুটকি ভর্তা। আফ্রিদের এগুলো অনেক পছন্দ। ইয়াসিবা যখন প্রথমবার আফ্রিদের জন্য এইসব রান্না করে নিয়ে গিয়েছিল, তখন আফ্রিদ সে কি তৃপ্তি সহকারে খেয়েছিল। ইয়াসিবার হাতে সেদিন অসংখ্য চুমো খেয়েছিল। পুরনো দিনের কথাগুলো মনে পড়লেই মনটা আনন্দে ভরে যায়। 7-5 ভাবতে ভাবতে ইয়াসিবা সব রান্না শেষ করে ফেলে। একটু কষ্ট হয়েছে, কারণ সকালে তার হাতটা পুড়ে গিয়েছিল। সেখানে এখন রান্না করতে গিয়ে আগুনের আঁচ লাগায় আবারও জ্বলছে জায়গাটা। ঠান্ডা পানিতে হাতটা একটু ভিজিয়ে নিল ইয়াসিবা, এতে যেন একটু শান্তি পেল সে। তারপর এক এক করে সকল খাবার সাজিয়ে রাখলো টেবিলে। ঘড়ির দিকে তাকালো ইয়াসিবা, সেখানে 9টা বাজে। এতক্ষণে তো আফ্রিদের চলে আসার কথা। ইয়াসিবা বসে বসে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ বসে থাকলো ইয়াসিবা। 10টা, 11টা, 12টা বেজে গিয়েছে, আফ্রিদের আসার কোনো নামই নেই। চোখ দুটো ভিজে উঠল ইয়াসিবার। টেবিলে মাথা ঠেকিয়েই ডুকরে কেঁদে উঠল ইয়াসিবা। আফ্রিদের দেরি হতেই পারে, তবে কি সে একটা ফোন দিতে পারতো না ওর কাছে? এতটাই ঘৃণা ওর জন্য? প্রচণ্ড কষ্ট বুকে নিয়েই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে ইয়াসিবা। 12টা বেজে 30 মিনিটে হসপিটাল থেকে বের হয় আফ্রিদ। আজ পেশেন্ট একটু বেশিই ছিল, এজন্যই দেরি হয়ে গিয়েছে তার। বাড়িতে পৌঁছতেই 15 মিনিট লাগলো আফ্রিদের কাছে সব সময় এক্সট্রা চাবি থাকে বাড়ির, তাই কোনো ঝামেলা ছাড়াই নিঃশব্দে বাড়িতে প্রবেশ করতো। কিন্তু বাড়িতে ঢুকেই ওর নজর সবার আগে ডাইনিং টেবিলে পড়ে। সেখানে ইয়াসিবা ঘুমিয়ে আছে। ঘড়ির দিকে তাকালে থেকে 12টা বেজে 50 মিনিট বাজে। আফ্রিদ আস্তে করে ইয়াসিবার পাশে গিয়ে দাঁড়ায়। ইয়াসিবার মুখের দিকে তাকিয়ে রইল সে। এই মুখটা দেখলে তো সব ক্লান্তি দূর হয়ে যায় তার। কোমরের কাছাকাছি লম্বা ঘন চুল, মায়াবী মুখ, হরিণী চোখের অধিকারিনীর সেই চোখে কাজল টানা, গোলাপি ঠোঁট যুগল, বাঁ পাশের গালে ছোট্ট একটা তিল, কপালেও একটা তিল আছে। ভালোবাসার মানুষটির এই রূপে তো আফ্রিদ কতবার ঘায়েল হয়েছে তা তার নিজেরও জানা নেই। হঠাৎ ইয়াসিবার চোখে জল দেখে থতমত খেয়ে যায় আফ্রিদ। তবে কি তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে মেয়েটা? ইয়াসিবার আর একটু কাছে যেতেই ওর হাতের দিকে নজর যায় আফ্রিদের। দেখে ইয়াসিবার হাত পুড়ে গিয়ে ফোসকা পড়ে গিয়েছে, ফুলেও আছে অনেকখানি। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় আফ্রিদের। আমার জন্য রান্না করতে গিয়েই মনে হয় হাতটা পড়েছে, বাট ক্রিমটাও লাগায়নি মেয়েটা। ইনফেকশন হয়ে গেলে তখন কি করতো? এতটাই কেয়ারলেস কেন মেয়েটা? আর কেনই বা এত কিছু করছে সে? কেন এত ভালোবাসা দেখাচ্ছে ভেবে পায় না আফ্রিদ। ইয়াসিবার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকায় আফ্রিদ, তারপর আস্তে করে ইয়াসিবাকে কোলে তুলে নেয়। আর এদিকে ইয়াসিবার ঘুম অনেক হালকা, যার কারণে সে জেগে যায়। হালকা চোখ মেলে সে দেখে আফ্রিদ তাকে কোলে নিয়ে হাঁটছে। ইচ্ছে করেই চোখ দুটো বন্ধ করে নেয় ইয়াসিবা। হোক না কিছু মিথ্যে অভিনয়, যে অভিনয় করে প্রিয় মানুষটির ভালোবাসার ছোঁয়া পাওয়া যায়, ভালোবাসাময় ছোঁয়া পাওয়া যায়। ইয়াসিবাকে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে দেয় আফ্রিদ। হাতটার অবস্থা অনেক খারাপ, মেডিসিন লাগাতে হবে, তাই উঠে দাঁড়াতে নেয় আফ্রিদ, কিন্তু পারে না, কারণ ইয়াসিবা তার শার্ট শক্ত করে খামচে ধরে রেখেছে।
ইয়াসিবা ইচ্ছে করে ধরে রেখেছে। মনে মনে একরাশ অভিমান করে থাকলেও আফ্রিদকে কাছে পেয়ে দৌড়ে যেতে দিতেও চাইছে না ইয়াসিবা। ইয়াসিবার চোখ দিয়ে অভিমানের অশ্রুধারা বইতে লাগলো। আফ্রিদ বুঝতে পেরেছে ইয়াসিবা সজাগ আছে। ওর চোখের জল রাশিগুলো মুক্তার মতো জল করছে। ইয়াসিবার দিকে খানিক তাকিয়ে থেকে আস্তে করে বলে আফ্রিদ, ছাড়ো আমাকে। হুম। বলেই আরো শক্ত করে আঁকড়ে ধরে আফ্রিদকে ইয়াসিবা। কি ও, ছাড়ো আমাকে একটু। আমি এখনই আসছি, কোথাও যাচ্ছি না, শুধু যাব আর আসবো। আফ্রিদের কথায় আশ্বস্ত হয়ে ওকে ছেড়ে দেয় ইয়াসিবা। চোখ খুলে অন্যদিকে তাকিয়ে রইল সে। আফ্রিদ গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে ইয়াসিবার পাশে বসলো, আর সেটা ইয়াসিবা বুঝতে পেরেও তাকালো না ওর দিকে। আফ্রিদ ইয়াসিবার পুরো হাতটায় হালকা হাত ছোঁয়াতে চমকে ওঠে, হাতটি সরিয়ে নিতে চায় ইয়াসিবা, কিন্তু তার আগেই ওর হাতটা খপ করে ধরে ফেলে আফ্রিদ। ইয়াসিবা কাবা গলায় জিজ্ঞেস করে, কি করছেন? কি হাত ধরছেন কেন? কেন, আমি কি তোমার হাত ধরতে পারি না? আমি সেটা কখন বললাম? তো কি বোঝাতে চাইছো তুমি? আমি তোমার হাজব্যান্ড, আমার অধিকার আছে তোমাকে ছোঁয়ার। হ্যাঁ, আমি জানি। ইয়াসিবাকে বলতে না দিয়ে আফ্রিদ আবারও বলে, তারপর কি? হ্যাঁ, আমি ধরলে হাতে ফোসকা পড়ে? হ্যাঁ, ওই আকাশ তোমার হাত ধরলে বড্ড ভালো লাগে, তাই না? আফ্রিদের মুখে এইসব কথা শুনতেই ঘৃণায় চোখ বুঝে নেয় ইয়াসিবা। ওর সারাটা শরীর ঘিন ঘিন করছে। এতটা খারাপ কথা কিভাবে বলতে পারলো আফ্রিদ তাকে? হ্যাঁ, তার কি একটুও বুক কাঁপলো না? ইয়াসিবা উঠে যেতে নিতেই আফ্রিদ তার হাত ধরে আবারও বসিয়ে দেয়। রাগে শরীর চলে যাচ্ছে ইয়াসিবার, রিডি করছে রাগে। এতটা আধিক্যতা তাকে নিয়ে কেন করছে? যদি তাকে সহ্যই করতে না পারে তাহলে কেন তাকে আটকে রেখেছে? ইয়াসিবা ধীর কণ্ঠেই বলল, আমাকে ধরে রেখেছেন কেন? ছাড়ুন, আমি ঘুমাবো। নিচে বিছানা করা লাগবে। আজ নিচে ঘুমানো লাগবে না, বিছানাতে ঘুমাও। ইনফ্যাক্ট আজ থেকে বিছানাতে ঘুমাবে তুমি। তো আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? আমিও বিছানাতেই ঘুমাবো। আফ্রিদের এমন কথা শুনে বড় বড় চোখ করে ওর দিকে তাকায় ইয়াসিবা। তা দেখে আফ্রিদ বলল, এইভাবে তাকানো কিছুই নেই, আমরা স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাতেই পারি। এখন আর কথা না বলে এখানে বসো। আফ্রিদ ইয়াসিবাকে নিয়ে বিছানায় বসালো। তারপর ফার্স্ট এইড বক্স নিয়ে তুলোয় মেডিসিন লাগিয়ে ইয়াসিবার পোড়া জায়গা পরিষ্কার করার জন্য লাগাতেই ব্যথায় কুকিয়ে ওঠে ইয়াসিবা। নিজের জামা খামচে ধরে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার প্রচেষ্টা চালাতে লাগলো। নিজের জামা খামচে ধরে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার প্রচেষ্টা চালাতে লাগলো। আফ্রিদ ইয়াসিবার দিকে তাকায় একবার, আবার ইয়াসিবার হাতে ফু দিচ্ছে। আফ্রিদ বুঝতে পারছে পোড়া জায়গাটা প্রচুর জ্বলছে ওর, কিন্তু কিছু করার নেই, মেডিসিন লাগাতেই হবে, না হলে যে ক্ষতটা আরো বিগড়ে যাবে। ইয়াসিবার চাপা আর্তনাদে বুক কাঁপছে আফ্রিদের, চোখ জোড়া ভিজে উঠতে চাইছে, বারবার লাল হয়ে আছে। আফ্রিদ ভালোভাবে মেডিসিন লাগিয়ে ড্রেস আপ করে দিল ইয়াসিবার হাতে। ইয়াসিবার দিকে তাকায় মেয়েটা, ব্যথায় থরথর করে কাঁপছে। আফ্রিদ ওকে ওই রকম করতে দেখে অস্থির হয়ে ওকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, এরকম কাঁপছো কেন? ইয়াসিবা ভাঙা গলায় কোনো রকম বলে, আমার মাথা ঘুরাচ্ছে। কথাটা শুনে আর এক মুহূর্ত অপেক্ষা না করে আফ্রিদ দু হাতে ইয়াসিবাকে জড়িয়ে ধরে। তারপর ওর মাথাটা বুকে চেপে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হুশ, স্থির হও, কিছু হবে না, একটু শান্ত হও তুমি। নাও পানি খাও, অল্প একটু। আফ্রিদ পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ওকে খাইয়ে দিল। ইয়াসিবা একটু স্থির হতে আফ্রিদ ওকে শুয়ে দিল। তারপর উঠে যেতে নিলে ইয়াসিবা ওর হাত ধরতে আফ্রিদ বলল, নিচে যাচ্ছে খাবার আনতে, এখনই চলে আসবো। ইয়াসিবা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আফ্রিদ দ্রুত নিচে গিয়ে খাবার নিয়ে আসে। দুজনের জন্যই এনেছে। নিজের পছন্দের খাবারগুলো দেখে খাওয়ার লোভ সামলাতে পারছে না আফ্রিদ। রুমে এসে ইয়াসিবাকে আস্তে করে উঠাতে গিয়েই ওর পিঠে আফ্রিদের হাতের চাপ লেগে ব্যথা পায় ইয়াসিবা। তাই আহ করে ওঠে, কারণ কার বেল্ট দিয়ে মারার কারণে এখনো ওর অনেক জায়গা ব্যথা রয়ে গিয়েছে। ইয়াসিবাকে এভাবে আর্তনাদ করতে দেখে বুঝতে বাকি রইল না আফ্রিদের।
কালকের মারের জন্য শরীর এখনো ব্যথা আছে। আফরিদ ইয়াসিবাকে আস্তে আস্তে খাওয়াতে থাকে, সাথে নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে প্লেটগুলো সরিয়ে রাখে আফরিদ। ইয়াসিবা বালিশে হেলান দিয়ে বসে আছে চোখ বুজে। আফরিদ হাতে মলম নিয়ে ইয়াসিবার কাছে আসলো। ওর কেমন যেন অস্বস্তি লাগছে। কাল তো ইয়াসিবার জ্ঞান ছিল না, তাই ওর শাড়ি খুলে সারা শরীর মুছে দিয়েছিল। কিন্তু আজ কিভাবে বলবে সে? আর ইয়াসিবার পক্ষেও মলমটা পিঠে লাগানো সম্ভব না। কি মনে করবে ইয়াসিবা? ধুর, কি মনে করবে? আফরিদ ওর স্বামী, আর স্বামী নিজের স্ত্রীর সেবা করতেই পারে। আফরিদ ইয়াসিবাকে ডাকে। ইয়াসিবা, একটু এদিকে ফিরে বসো আর কামিজটা খোলো। আফরিদের কথায় চকিত নয়নে তাকায় ইয়াসিবা। মানে এত ভোল্টেজের শক লেগেছে ওর যে ও নিজেই বলতে পারবে না। ইয়াসিবাকে এরকম আচরণ করতে দেখে আফরিদ নিজেরও কেমন যেন লাগছে। ইয়াসিবাকে এইরকম আচরণ করতে দেখে আফরিদের নিজেরও কেমন যেন লাগছে। সে ইতস্তত গলায় বলে, এরকম করার কিছুই নেই, তোমার পিঠে আঘাতগুলোতে এই মলমটা লাগাবো জাস্ট। আফরিদের কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে ইয়াসিবা। শরীরের আঘাতগুলোতে মলম লাগিয়ে তো সারিয়ে দিতে পারবেন আফরিদ, কিন্তু ওর মনের আঘাতগুলো কি পারবেন সারাতে? তাচ্ছিল্য হেসে ইয়াসিবা বলল, তার কোনো দরকার নেই, আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গিয়েছে। আফরিদের প্রচুর রাগ লাগলো কথাটা শুনে। সে ধমকের স্বরে বলল, বেশি মাতুব্বরি কে কত বলেছে তোমাকে? যা কত বলছি তা করো। আফরিদের ধমকে কেঁপে ওঠে ইয়াসিবা। ভীতু চোখে একবার তাকায় আফরিদের দিকে, দেখে আফরিদ ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ভয়ে ইয়াসিবা একটানে কম্বলটা নিজেকে মুড়িয়ে নিল। ভয়ে ইয়াসিবা একটানে কম্বলটা নিয়ে নিজেকে মুড়িয়ে ফেলে পা থেকে মাথা অবধি। এদিকে ইয়াসিবাকে এমন কাণ্ড করতে দেখে আফরিদ খানিকক্ষণ স্তব্ধ চোখে তাকিয়ে রইল। তারপর নিঃশব্দে হেসে দিল, বিড়বিড় করে বলল, পাগলিটা আজও আমার আগে চোখ দেখে এতটা ভয় পায়। ওয়াশরুমে গিয়ে স্থির হয়ে আছে ইয়াসিবা। গাল দুটো লাল হয়ে ফুলে উঠেছে লজ্জায়। আফরিদ তাকে ধমকে ওয়াশরুমে পাঠিয়ে বলেছে কামিজটা চেঞ্জ করে আসতে, পিঠে মেডিসিন লাগাবে সে। কিন্তু ওয়াশরুমে এসে টাওয়ালটা গায়ে জড়িয়ে এখনো পর্যন্ত লজ্জায় লাল নীল বেগুনি হয়ে বসে আছে ইয়াসিবা। নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে তার। তাহলে আফরিদের কাছে যাবে কিভাবে ভেবে পাচ্ছে না ইয়াসিবা, তাই থম মেরে বসে আছে। অনেকক্ষণ যাবত অপেক্ষা করেও ইয়াসিবাকে আসতে না দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে আফরিদের। মেয়েটা এতক্ষণ ধরে করছেটা কি ভেবে পাচ্ছে না সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আফরিদ। তারপর ওয়াশরুমের সামনে গিয়ে দরজার নক করে বলে উঠল, ইয়াসিবা, কি হয়েছে তোমার? আর কতক্ষণ লাগবে? অনেক রাত হয়েছে, মেডিসিন লাগিয়ে ঘুমাতে হবে। এমনিতেই তোমার শরীর ভালো নেই ইয়াসিবা। আফরিদের ডাকে কেঁপে ওঠে ইয়াসিবা। তারপর আস্তে করে জবাব দেয়, আপনি যান, আমি আসছি। জলদি আসো। আফরিদ গিয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসল। এদিকে খানিক বাদে বের হয়ে আসে ইয়াসিবা, গায়ে টাওয়াল জড়ানো। ওই যে লম্বা কোটের মতো এক ধরনের টাওয়াল থাকে, মনে হয় টাওয়ালটাকে বাতরা বলে, ওটাকে পরেই বের হয়ে আসে ইয়াসিবা। গুটি গুটি পায়ে গিয়ে ইয়াসিবা আফরিদের সামনে দাঁড়ায়। আর আফরিদ তো হা করে তাকিয়ে আছে ইয়াসিবার দিকে। কতটা স্নিগ্ধ দেখাচ্ছে তার মায়াপরীকে। চোখে মুখে মনে হয় পানি দিয়েছে, তাই চোখে মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে। সামনের ছোট ছোট চুলগুলো ভেজা, আর চুলগুলো কপালে লেপটে আছে। এক ধারে তাকিয়ে রইল আফরিদ ইয়াসিবার দিকে। আফরিদকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ইয়াসিবা লজ্জায় যেন পারে না মাটি খুঁড়ে তার মধ্যে ঢুকে যেতে। ইয়াসিবা হালকা কাশি দিয়ে উঠে, তার কাশির আওয়াজেই আফরিদের ধ্যান ভাঙে। তারপর বলে ওঠে, এখানে এসে বসো। ইয়াসিবা কোনো কথা ছাড়াই আফরিদের মুখোমুখি বসত। আফরিদ তাকিয়ে আছে ইয়াসিবার দিকে। মেয়েটার লজ্জায় লাল হয়ে আছে। আফরিদ শুনেছে মেয়েরা নাকি তাদের ভালোবাসার মানুষের সামনেই সবচেয়ে বেশি লজ্জা পায়। তাহলে ইয়াসিবাও তখন তাকে ভালোবাসে। আফরিদ ইয়াসিবার প্রতিটি কাজে নিজের জন্য অসীম ভালোবাসা খুঁজে পায়। তবে পুরনো সেসব কি মিথ্যে ছিল? হ্যাঁ, মিথ্যে, সব মিথ্যে।
আফরিদ ইয়াসিবার চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পায়, অসীম ভালোবাসা। আফরিদকে সব সত্যি খুঁজে বের করতে হবে, অতীতে কি হয়েছিল সব জানতে হবে। 3 বছর আগে যে ভুলটা করেছে আবারও সেই একই ভুল সে করতে পারবে না। না, শুধু মানুষের মুখের কথা আর বলবে না, শুধু মানুষের মুখের কথা আর ভুলবে না আফরিদ। এইবার নিজেই সব সত্যি বের করবে। ইয়াসিবার বাহু ধরে নিজের কাছে নিয়ে আসে আফরিদ। ইয়াসিবা চকিত দৃষ্টিতে তার দিকে তাকায়। আফরিদ মনে মনে হালকা হাসলো। ইয়াসিবার গালে হালকা করে নিজের হাত ছোঁয়ায়। কেঁপে ওঠে ইয়াসিবা। ওর হাত দুটো আফরিদের কাঁধে থাকায় আফরিদের কাঁধ খামচে ধরে। আফরিদ ইয়াসিবার গালের চুলগুলো কানের পিছনে নিয়ে গুঁজে দেয়। চোখ নামিয়ে নেয় ইয়াসিবা। আফরিদের দিকে তাকানোর সাহস নেই তার। আফরিদ উঠে দাঁড়ায়, তারপর ঘরের লাইটটা নিভিয়ে দেয়। ইয়াসিবা আফরিদকে ঘরের লাইট নিভাতে দেখে জিজ্ঞেস করে, লাইট নিভাচ্ছেন কেন? ইয়াসিবার কথায় বাঁকা হেসে আফরিদ বলে ওঠে, তো আমার সামনে এত আলোর মাঝে নিজের উন্মুক্ত পিঠে মলম লাগাতে চাও? অবশ্যই তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি লজ্জা না পেলেও আমি লজ্জালি দিচ্ছি। ইয়াসিবা দ্রুত জবাব দেয়, না না, ঠিক আছে, লাইট জ্বালানোর দরকার নেই। আফরিদ হালকা হেসে ইয়াসিবার পাশে এসে বসলো। ঘরটা ততটাও অন্ধকার নয়। ব্যালকনি দিয়ে বাগানের লাইট জ্বালানো সেই আলো আসছে, প্রায় স্পষ্টই সব দেখা যাচ্ছে। আফরিদ হালকা হেসে ইয়াসিবার পাশে এসে বসে। ঘরটা ততটাও অন্ধকার না, বেলকনি দিয়ে বাগানের লাইট জ্বালানো সে আলো আসছে, প্রায় সবই স্পষ্ট দেখা যাচ্ছে। আফরিদ ইয়াসিবাকে ঘুরিয়ে বসিয়ে দেয়। এখন ইয়াসিবার পিঠ আফরিদের বুকে। আফরিদ পেছন থেকে ইয়াসিবার কোমরের পাশ দিয়ে হাত দিয়ে ওর পেটের কাছে ফিতাটা খুলে দেয়। ইয়াসিবার সব খিস্সে বন্ধ করে আছে। ফিতাটা খোলার পর ওর কাঁধ থেকে আস্তে আস্তে বাথরুমটা নামিয়ে দেয় আফরিদ। ইয়াসিবা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ইয়াসিবার উন্মুক্ত পিঠ আফরিদ পুরো স্পষ্ট দেখতে পাচ্ছে বাগানের লাইটের আলোতে। ইয়াসিবা চুলগুলো ঘর থেকে সরিয়ে দেয়। ইয়াসিবা কেঁপে ওঠে, বিছানার চাদর খামচে ধরে। এক অদ্ভুত ভালো লাগে ছেয়ে যায় ইয়াসিবার হৃদয়। আফরিদ ভুল লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়াসিবার পিঠের কালো তিলটা আফরিদকে প্রচুর টানছে। মন চাচ্ছে একটু শুয়ে দিতে, কিন্তু আবারও পিঠের মারের দাগগুলো দেখে বুকটা কষ্টে ছেয়ে যাচ্ছে। ইস, তার জন্যই এসব হয়েছে। আফরিদ নিজের মনকে আর বাধা দিল না। ভালোবাসে তো সে এই মেয়েটাকে, আর ইয়াসিবাও তাকে ভালোবাসে, সে তা খুব ভালোভাবেই জানে। আফরিদ ইয়াসিবার পিঠে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দিতে থাকলো ছোট ছোট করে। এদিকে ইয়াসিবার জান যায় যায় অবস্থা। আফরিদ একই করছে, অসহ্য সুখে যেন মরেই যাবে। আচ্ছা, আফরিদ কি মন থেকে তার কাছে আসছে, নাকি ঘোরের মাঝে এসে এসব করছে? কথাটা ভাবতেই নিজের বাথরুমটা নিজের শরীরে জড়িয়ে আফরিদের দিকে ঘুরে বসে ইয়াসিবা। এদিকে ইয়াসিবার এমন করতে দেখে আফরিদ নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়াসিবা কাপা কাপা গলায় বলল, আপনি আসলে কি? আফরিদ বুঝতে পারছে ইয়াসিবা কি বলতে চাচ্ছে। ইয়াসিবা তার অহংকাণ্ডে একটু শক খেয়েছে। আফরিদ নেশে ধরা গলায় বলল, আমি জানি তুমি কি ভাবছো। আমি কোনো ফর্মালিটিস পছন্দ করি না। আমি তোমার স্বামী। আমি তোমাকে নিজের মতো করে ভালোবাসবো, আর তোমাকে নিজের মতো করে ভালোবাসার অধিকারও আমার আছে। তুমি কি আমার সেই অধিকার দেবে না? আফরিদের কথায় ইয়াসিবার চোখে পানি চলে আসলো। তবে কি আফরিদ তাকে ক্ষমা করে দিয়েছে? তাকে বিশ্বাস করছে যে আগে কোনো কিছু ইয়াসিবা ইচ্ছে করে করেনি? ইয়াসিবা ধরা গলায় বলল, আপনি আমার স্বামী, আমাকে ভালোবাসা শাসন করার সবকিছুর অধিকারই আপনার আছে। তারপর আবার আফরিদের হাত দুটো ধরে বলে, আপনি শুধু আমাকে ভালোবাসুন আর বিশ্বাস করুন। আমি সত্যি বলছি, ওইসব আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি ছাড়া অন্য কারো কাছে যাওয়া কল্পনাও করতে পারি না আমি। ইয়াসিবা হু হু করে কেঁদে দিল। ইয়াসিবার চোখের পানি দেখে আফরিদের নিজেরও চোখে পানি চলে এসেছে। না, এই মেয়েটা কখনোই তাকে ঠকাতে পারে না।
আফরিদ ইয়াসিবাকে হ্যাঁচকা টানে নিজের বুকে নিয়ে আসে। তারপর ইয়াসিবার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলে, হুশ, আর কেঁদো না। আমি আর তোমাকে কষ্ট দেব না। আমি তোমাকে বিশ্বাস করি ইয়াসিবা, আর অনেক ভালোবাসি। কিন্তু কি কারণে তুমি 3 বছর আগে সেসব করেছিলে বলো আমাকে ইয়াসিবা? ইয়াসিবা কাঁদতে কাঁদতে বলে, আমি বলতে পারবো না আপনাকে, আমাকে মাফ করুন। এই কথাটা না হয় অজানাই থাক, এটা আমাকে বলতে বলবেন না প্লিজ। আফরিদ বুঝতে পারল এর পেছনে অনেক বড় একটা কারণ আছে, যেটা ইয়াসিবা বলতে চাচ্ছে না। আফরিদ আর জোর করল না ইয়াসিবাকে। মেয়েটা এমনিতেই অনেক অসুস্থ। আফরিদ ইয়াসিবার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, হুশ, আর কাঁদবে না। আজ থেকে তোমার চোখে আমি আর পানি আসতে দেব না। তোমাকে এতটা ভালোবাসা দেব যে তুমি আগের সব বিষাক্ত স্মৃতি ভুলে যাবে। ইয়াসিবাকে অনেক বুঝিয়ে শুনিয়ে স্থির করে ওর পিঠে মেডিসিন লাগিয়ে দিল। তারপর নিজে শুয়ে ইয়াসিবাকে বুকে টেনে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইয়াসিবা আজ খুশিতে আত্মহারা। ওর কত দিনের মনের ইচ্ছা পূরণ হবে আজ। নিজের ভালোবাসার মানুষটা তার স্বামী হবে, আর তার বুকে মাথা দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাবে। আজ সে শান্তিতে ঘুমাবে। এই বুকটাই যে তার চিরশান্তির স্থান। ইয়াসিবা চোখ বুজে আফরিদকে আরো জোরে আঁকড়ে ধরল। আফরিদও ইয়াসিবার কপালে চুমো খেয়ে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। সেও ঘুমাবে অনেক দিন পর। আজ মনটা অনেক হালকা লাগছে তার। আজ সে সুখী, পৃথিবীর বুকে চির সুখী। সকালে কারো মিষ্টি ডেকে ঘুমু ঘুমু চোখ দুটো মেলে তাকায় ইয়াসিবা। পরক্ষণে সামনে মানুষটিকে দেখেই তার চেহারা যেন একটা প্রাপ্তির হাসি ফুটে উঠল। আজ কতটা দিন পর সে আগের আফরিদকে দেখতে পাচ্ছে। ইয়াসিবাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আফরিদ কিঞ্চিত হাসলো। তারপর আলতো হাতে ইয়াসিবার গাল স্পর্শ করলো। ইয়াসিবা আবেশে চোখটা বুঝে নিল। এই মানুষটার এই আলতো হাতের স্পর্শটা যে ইয়াসিবাকে স্বর্গীয় সুখ প্রদান করে তা কি সে জানে? আমার ঘুম কুমারে উঠবে না। আজকে সকালটা আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করা যাক। আফরিদের কথায় ইয়াসিবা চোখ খুলে প্রাপ্তির হাসি দিল। এটাই তো সে চেয়েছিল খোদার দরবারে এতদিন। অবশেষে তার রব তার দিকে মুখ তুলে তাকিয়েছে। ইয়াসিবা ছোট বাচ্চাদের মতো আদুরে আদুরে মুখ বানিয়ে দুহাত উপরে তুলে বাচ্চাদের মতো ভঙ্গি করে আফরিদকে বোঝালো যে তাকে কোলে নিয়ে ফ্রেশ করিয়ে আনতে। আফরিদ ইয়াসিবার কাণ্ড থেকে হেসে তারপর ইয়াসিবাকে কোলে তুলে নিয়ে নাকে নাক ঘষি দিয়ে বলল, এত বড় হয়ে গেলে এখনো সেই আগের বাচ্চা ইয়াসিবাটাই আছো। আমি আজীবন আপনার কাছে আগের ইয়াসিবা হয়েই থাকতে চাই, যে ইয়াসিবাকে আফরিদ ভালোবেসেছিল। আচ্ছা বাবা, থেকো। হ্যাঁ। আফরিদ ইয়াসিবাকে নিয়ে ওয়াশরুমে নামালো। ওকে সুন্দরভাবে ফ্রেশ করিয়ে দিয়ে দুজনে একসাথে উজু করে এসে নামাজ আদায় করে নিল। মসজিদ দূরে হওয়ায় আফরিদ ঘরেই নামাজ পড়ল। নামাজ আদায় শেষে আফরিদ বলল, তুমি বারান্দায় যাও, আমি আসছি। কোথায় যাবেন আপনি? বললাম না আসছি। আচ্ছা। ইয়াসিবা বারান্দায় চলে গেল। শীতের ভোর হওয়াতে এখনো কুয়াশা কাটেনি, তবে ইয়াসিবার মনের কুয়াশা কেটে গিয়েছে। ভোরের মৃদু বাতাসে ইয়াসিবার গা ছুঁয়ে যাচ্ছে। নামাজ পড়ায় আজ কতটা সতেজ লাগছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি আজ মেয়েটা। ইয়াসিবার চুলগুলো ছাড়া বিধায় কিছুক্ষণ পর পর হালকা করে ধুলে উঠছে, আর উঠছে ইয়াসিবার শাড়ির আঁচল। এই হৃদয় কাঁপানো দৃশ্য কেই বা না দেখতে চায়, হ্যাঁ কেই বা না চায় দেখতে। কফি হাতে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে নিজের প্রিয়তমার এই অপরূপ রূপ দেখতে ব্যস্ত আফরিদ। কানের পিঠে চুল গুজে দিয়ে পাশে ফিরে তাকাতে আফরিদকে কফি হাতে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো ইয়াসিবা। ইয়াসিবা আফরিদের কাছে গিয়ে আস্তে করে বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন? নিজের প্রিয়তমাকে প্রেমের সিক্ততায় আড়ষ্টতা দিয়ে দেখছিলাম। ঘোরমাখা কণ্ঠ আফরিদের। আর আফরিদের এই কথার জন্য এক ভয়ঙ্কর মাদকতা উপলব্ধি করতে পারল ইয়াসিবা। সারা শরীর জুড়ে যেন তার ভালোবাসার এক অজানা বাতাস বয়ে গেল। চোখ বুঝে ফেলল সে, কিন্তু খানিক বাদে আচমকা তাকে আফরিদ পাজা করে তুলে নেওয়াতে ঘাবড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরল। আচমকা আফরিদ এমন করবে ভাবতে পারেনি ইয়াসিবা। আসলে আফরিদ ইয়াসিবাকে চোখ বুঝে থাকতে দেখে পাশের টেবিলে কফির মগ দুটো রেখে ওকে কোলে তুলে নেয়। ইয়াসিবাকে নিয়ে আফরিদ
ডিভানে বসালো। ইয়াসিবাকে করে নিয়ে সে কফির মগ দুটো নিল। তারপর দুজনে কফি পান করে সকালের ভোরের আবহাওয়া উপভোগ করতে লাগলো। ইয়াসিবা কফি শেষ করে বসে আছে। আফ্রিদ ভ্রুকুচকে তাকিয়ে আছে। সে ভেবে পায় না একটা মেয়ে এতটা গরম কফি কিভাবে খেতে পারে, যেখানে আফ্রিদ ছেলে হয়েও পারে না। আফ্রিদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইয়াসিবা বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখি তোমায়। আমি কি করলাম? কিছুই করনি। তাহলে তুমি সব কিছু এত গরম খাও কিভাবে? আমি পুরুষ মানুষ হয়েও পারি না গরম কিছু খেতে। আফ্রিদের কথা ইয়াসিবা খিলখিল করে হাসলো, আর তার হাসিতে মাতাল আফ্রিদ বলে উঠল, এইভাবে হেসো না সুন্দরী, কেন? এইখানে বড্ড লাগে। বুকের বাঁ পাশ দেখিয়ে আফ্রিদ বলে। ইয়াসিবা আবারও হেসে দিল। বুকের বাপাশ দেখিয়ে আফ্রিদ বলে। ইয়াসিবা হেসে দিল। আফ্রিদ বুকের বাপাশ চেপে ধরে বলল, শেষ আমি, অগমল মায়াবী কন্যা। এবার তো হৃদয়টা বুঝি আপনাদের হাসে ঝংকারে এই তীরে ছিন্নভিন্ন হয়ে গেল। ইয়াসিবা হেসেই বলল, কি হয়েছে আপনার? ভয়ানক এক অসুখ। কিসের অসুখ? ভালোবাসাময় অসুখ। এখন আমি কি করতে পারি আপনার জন্য? কিছু না মায়াবতী, শুধু একটু অমৃত পান করিয়ে স্বর্গের সুখের রাজ্যের অংশীদার দেখা দিন আমায়। নেশা জড়ানো কণ্ঠ আফ্রিদের। আফ্রিদের এই নেশা জড়ানো কণ্ঠের আবদারটা কিসের তা ইয়াসিবা ভালোই বুঝতে পারল। মুহূর্তে লজ্জা ইয়াসিবার গাল দুটো ফুলে উঠল। ইয়াসিবা আফ্রিদের কোল ছেড়ে উঠে দাঁড়াতে নিলেই আফ্রিদ তার হাত চেপে ধরে করুণ গলায় বলে, রূপবতী চলে গেলে যে ব্যথাটা আরো বেড়ে যাবে। তোমার এই উষ্ঠদের আলো ছোঁয়ায় আমাদের বেদিত হৃদয়টা ভালো করে দাও। ইয়াসিবা লজ্জায় জুবুথুবু হয়ে বসে রইল। লোকটা কি জানে না যে তার রূপবতীর যে অনেক লজ্জা? এত লজ্জা পেরিয়ে সে কিভাবে ইস আর ভাবতে পারছে না ইয়াসিবা। তবুও কাঁপা কাঁপা গলায় বলল, আপনার রূপবতীর উষ্ঠদয়ের ছোঁয়া আপনি নিজেই নিয়ে নিন না। আপনার প্রিয়তমার যে বড্ড লজ্জা। এইভাবে বলো না, এইভাবে বললে যে আরো কিছু বাবা তৃষ্ণা বেড়ে যায়। ইয়াসিবা আফ্রিদের ঠোঁট চেপে ধরল ওর কথায়। আফ্রিদ ইয়াসিবার হাতের তালুতে চুমো খেল। কেঁপে উঠল ইয়াসিবা। আফ্রিদ ইয়াসিবার কোমর জড়িয়ে ধরে টেনে নিজের বুকের মধ্যখানে নিয়ে আসলো। ইয়াসিবা নিজের দৃষ্টি এখনো নিচের দিকে আবদ্ধ করে রেখেছে। লাজুকলতা তাকাবে না? কেন তাকাও না? আমি যে তাকাতে পারবো না। আপনার এই মাতাল করা চাহনি যে আমার ভেতরটা বড্ড এলোমেলো করে দেয়। প্রচন্ড হিমিয়ে যাওয়া গলায় আস্তে করে বলল ইয়াসিবা। ভালোবাসি আসিবা। আফ্রিদের মুখে যতবার এই ভালোবাসি কথাটা শোনে ততবার ইয়াসিবার হৃদয়টা একটা সুখের রাজ্যের দেখা পায়। ইয়াসিবা চোখ তুলে তাকাতেই আফ্রিদের তপ্ত উষ্ঠদয়ের তীব্র ছোঁয়া নিজের উষ্ঠ জড়ায় পেল। মুহূর্তেই আফ্রিদের আরো কাছে এসে এক হাত দিয়ে আফ্রিদের পেছনের চুলগুলো, অন্য হাত দিয়ে ওর বুকের কাছের শার্ট খামচে ধরল। দীর্ঘ 3 বছর 7 মাস পর এই ভালোবাসাময় আবেগে মাখামাখি দুজন। গভীর একটা প্রেমাসিক্ত চুম্বন শেষ করে আফ্রিদ ইয়াসিবাকে ছেড়ে দেয়। ইয়াসিবা দ্রুত নিজের লজ্জারাঙা মুখটা লুকাতে আশ্রয় নিল তার স্বামীর বুকের মাঝখানটায়। আফ্রিদ ইয়াসিবার চুলগুলো একপাশে সরিয়ে দিল। আফ্রিদের ঠান্ডা হাতের ছোঁয়ায় আরো মিলিয়ে গিয়ে মিশে গেল আফ্রিদের বুকে সে। আফ্রিদ ইয়াসিবার ঘাড়ে গাঢ় এক চুমো খেল। ইয়াসিবা আলতো করে উফ শব্দ করে তুলল। জোরে জোরে শ্বাস নিতে নিতে ইয়াসিবা বলল, এভাবে ছুবেন না গো, আমার যে মরণ হবে। ভালোবাসা উষ্ণ স্পর্শে যদি মরণ হয় তবে আমিও মরতে চাই। ইয়াসিবা তাকালো আফ্রিদের দিকে। আফ্রিদের চোখ দুটো যেন তাকে বলছে, একটু তোর অধৈর্যরা ছোঁয়া দে না আমায়, আমি যে বড় কাঙ্গাল, তোর ভালোবাসার কাঙ্গাল। ইয়াসিবা ঝুঁকে এলো আফ্রিদের মুখের সামনে। মৃদু হেসে আফ্রিদ নিজের চোখ বুজে নিল। ইয়াসিবা ভালোবেসে দিয়ে
ইয়াসিবা ভালোবাসা দিয়ে তপ্ত এক চুমো খেলো আফ্রিদের কপালে, তারপর দুটো চোখে, তারপর দুটো গালে। ঠোঁটের দিকে তাকাতেই থেমে গেল ইয়াসিবা। ওকে থামতে দেখে আফ্রিদ চোখ বন্ধ অবস্থায় বলে ওঠে, এই ঠোঁটজোড়া কি কোনো ঘোর অন্যায় করেছে যে তারা এই সুন্দরী অধরের একটুখানি ছোঁয়া পাচ্ছে না? ইয়াসিবা হাত দিয়ে আলতো করে স্পর্শ করলো আফ্রিদের ঠোঁট। আফ্রিদের ঠোঁট ইয়াসিবার আঙ্গুলে চুমো খেলো। আফ্রিদের ঠোঁট ইয়াসিবার আঙ্গুলে চুমো খেলো। প্রতিবার যতবার ইয়াসিবা হাত ছুঁয়েছে, অবশেষে ইয়াসিবা সময় নিয়ে গভীর এক চুমো খেলো আফ্রিদের ঠোঁটে। তারপর ঝাপটে ধরলো আফ্রিদকে। আফ্রিদও তাকে জড়িয়ে ধরলো। দুজন ভালোবাসার মানুষের জন্য এর চেয়ে আর সুখের সময় কী বা হতে পারে। আজ আফ্রিদ পরিপূর্ণ। হ্যাঁ, সে তার প্রিয়সের ভালোবাসায় পরিপূর্ণ। আফ্রিদ হাসপাতালে যাবে, তাই রেডি হয়ে নিচে নেমে আসলো। আজ সার্ভেন্টসরাই রান্না করেছে। খানিক বাদে ইয়াসিবাও নিচে নেমে আসলো। আফ্রিদ ইয়াসিবার দিকে তাকালো। মেয়েটা কালো একটা সালোয়ার স্যুট পরেছে, সাথে ম্যাচিং ইয়াররিংস আর হালকা সাজ। এতেই যেন মায়া রাজ্যের রাজকন্যা লাগছে তাকে। ইয়াসিবা আর চোখে একবার তাকালো আফ্রিদের দিকে। লোকটা তাকে দেখছে, এক ধ্যানে তাকিয়ে আছে। ইয়াসিবা এখনো চোখ তুলে তাকাতে পারছে না আফ্রিদের দিকে। সকালের কথা মনে পড়লেই লজ্জায় ওর শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আফ্রিদ এগিয়ে এসে হাত বাড়ালো ইয়াসিবার দিকে, তারপর বলে ওঠে, মাই বিউটিফুল ওয়াইফ, ক্যান আই? ইয়াসিবা হেসে আফ্রিদের হাতে হাত রাখলো। আফ্রিদ তাকে চেয়ারে বসিয়ে নিজে বসে পড়লো। তারপর এক প্লেটে খাবার বেড়ে নিজে খেলো, সাথে ইয়াসিবাকেও খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষে দুজন বেরিয়ে গেল। আফ্রিদ গেল তার হসপিটালে আর ইয়াসিবা গেল তার ভার্সিটিতে। আফ্রিদের হসপিটাল আর ইয়াসিবার ভার্সিটি পাশাপাশি, যেতে মাত্র 2 মিনিটের মতো লাগে। ইয়াসিবার ভার্সিটিতে পৌঁছতেই কোথা থেকে যেন আবিয়া দৌড়ে এসে ঝাঁপটে ধরল ওকে। এতে ইয়াসিবা 2 কদম পিছিয়ে গেল। আবিয়া লাফাচ্ছে রীতিমতো। দোস্ত, আজ কতদিন পর তুই এলি। আই এম সো হ্যাপি। ইয়াসিবা বহু কষ্টে আবিয়াকে ছাড়িয়ে পড়ল। কেন হ্যাপি? আমাকে কি জীবনেও দেখিস নাই? এরকম করে বলছিস কেন? ওহ, তো এমনি ছাগল পাগল কোথাকার। পেছন থেকে ইবাদের কথা হেসে ফেলল ইয়াসিবা। ইবাদ এবার ইয়াসিবাকে বলে, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আমি আর ভালো থাকি কি করে? তুই 2 দিন ছিলি না, এই পাগলকে সামলাতে সামলাতে আমার বেহাল অবস্থা। ইবাদের কথায় আবিয়া খেপে গেল। তেরে এসে বলে ওঠে, কি বললি তুই? আমাকে 2-2বার পাগল বলেছিস। শয়তান ছেলে, আজ তো চুল ছিঁড়ে ফেলবো। আর এক মুহূর্ত না থেমে আবিয়া ইবাদের চুল ধরে টানতে লাগলো। আর ইবাদও কম চায় না, সেও আবিয়ার চুল ধরে টানতে লাগলো। এদিকে বিস্ময়কর চোখে তাকিয়ে আছে ইয়াসিবা। সে জানে এই দুটো সারাদিন শুধু ঝগড়াই করে, তাই বলে ভার্সিটির মাঝে এভাবে চুল ধরে টানাটি করবে ভেবে পায় না ইয়াসিবা। কে বলবে এই দুটো ভার্সিটি স্টুডেন্ট। ইয়াসিবা দ্রুত গিয়ে দুটোকে আলাদা করলো। এখন ইবাদ আর আবিয়া মাথা ধরে দাঁড়িয়ে আছে। আমার মাথা ঘোরে কেন? ঘুরবে না, চুল ধরে এমন টানটানি করলে এমনই হবে। নাক মুখ কুচকে বলল ইয়াসিবা। দোস্ত, এই হাতিটা কি খায় যে জানি না, এত শক্তি হাতে। আমার মাথা। ভালো হয়েছে, এখন মন চাইতেছে দুজনের মাথা একসাথে করে ঠাস করে বাড়ি মারি। আবিয়া ইয়াসিবার কথায় গুরুত্ব না দিয়ে বলে উঠল, আচ্ছা দোস্ত শোন। ইয়াসিবা তাকালো। আবিয়া আবারও বলে উঠল, দোস্ত, ক্রাশ খেয়েছি। হ্যাঁ, সে তো তুই প্রতিদিনই খাস। না, এইবার সিরিয়াস ক্রাশ। জামাই বানানোর ইচ্ছা আছে। এদিকে আবিয়ার কথাগুলো শুনে ইবাদের মুখটা বেলুনের মতো চুপসে গেল। এই মেয়ে কি বুঝে না যে ইবাদ তাকে কতটা ভালোবাসে? তাও কেন এমন করে সে? না, অনেক সুযোগ দিয়েছে সে। আর না, এইবার যা করার সব সরাসরি করবে সে। এই মেয়ে বেশি ত্রিং বিরিং করলে দরকার পড়লে হাত পা ভেঙে দিয়ে তাকে কোলে নিয়ে ঘুরবে। দোস্ত, এত জোশ পোলা। এমন করে বলছিস যেন কোন দেশের রাজা। রাজা কি, তার থেকেও হ্যান্ডসাম, ড্যাশিং, উফ, পুরাই হিরো। জানিস কোথায় আছে সে এখন? আমি কিভাবে বলবো? প্রচন্ড বিরক্তি নিয়ে বলল ইয়াসিবা। এই হাসপাতালের মালিক সে, আর ডাক্তারও। এতদিন যে কেন আমি দেখতে পাইনি আল্লাহ জানে। আমার চোখ যে কই থাকে। পাশের
হসপিটালে দেখিয়ে বললো আবিয়া। চমকে আবিয়ার দিকে তাকালো ইয়াসিবা। এই হসপিটালের মালিক তো আফরিদ, তবে কি তার কথাই বললো আবিয়া, নাকি সে ভুল শুনেছে? ইয়াসিবা কাবা হাতে নিজের ফোনে আফরিদ আর তার একটা ছবি বের করলো। এদিকে তো আবিয়া বকর বকর করেই যাচ্ছে, তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে ইয়াসিবা আবিয়ার সামনে তাদের ছবিটা তুলে ধরলো, যেটা আজকে সকালের তো না, যেখানে আফরিদ ইয়াসিবাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে আর ইয়াসিবার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আবিয়া কথা থামিয়ে ছবিটার দিকে তাকিয়ে রইল। ইয়াসিবা জিজ্ঞেস করলো, এটাই কি তোর সেই ক্রাশ? হ্যাঁ দোস্ত, কিন্তু তুই ওনার সাথে মানে? অবাকের চরম পর্যায়ে আবিয়া। এই হাসপাতাল দ্য মেডিলা প্লাস এর মালিক মিস্টার আফরিদ চৌধুরী আমার হাজব্যান্ড। মানে বুঝতে পারছিস, আমি মিসেস আফরিদ চৌধুরী। ইবাদও এবার এই কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। আবিয়া আর ইবাদ দুজনেই অবাক। ইয়াসিবা যে বিবাহিত তারা কেউ জানতো না। ইবাদও এইবার এই কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। আবিয়া ইবাদ দুজনেই অবাক। ইয়াসিবা যে বিবাহিত তারা কেউ জানতো না। ইবাদ বলল, তুই সত্যিই বিবাহিত? হ্যাঁ, আর আফরিদি আমার হাজব্যান্ড। তাহলে এতদিন বলিসনি কেন? তার পেছনে অনেক কাহিনী, বলবো একদিন সময় করে। কথাটা বলে ইয়াসিবা আবিয়ার দিকে তাকালো। মেয়েটা এখনো আহাম্মক বনে দাঁড়িয়ে আছে। আবিয়াকে এইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে ফেলল ইয়াসিবা। অনেক হাই ভোল্টেজের ঝটকা খেয়েছে বেচারি। যতবার কোনো ছেলের ওপর ক্র্যাশ খায় সেই ছেলে হয়তো বিবাহিত হয়, নয়তো তার গার্লফ্রেন্ড থাকে। ইয়াসিবা আলতো করে ডাকে আবিয়াকে। আবিয়া। সাথে সাথে আবিয়া অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে ইবাদ তাকে ধরে ফেলে। ইবাদ অস্থির হয়ে আবিয়াকে কোলে তুলে নিয়ে বট গাছের নিচে গিয়ে বসালো। ইয়াসিবাও সাথে সাথে এলো। ইবাদ আবিয়ার গালে হালকা চাপড় মেরে বলল, এই আবিয়া, চোখ খোল, তাকা আমার দিকে। আবিয়া। ইবাদ অস্থির হয়ে গিয়েছে। হঠাৎ আবিয়া যে জ্ঞান হারাবে ইবাদ তা ভাবতেও পারিনি। ইবাদকে এমন হাইপার হতে দেখে ইয়াসিবা বলল, ভালোবাসিস আবিয়াকে? আবিয়াকে ডাকা থামিয়ে স্থির দৃষ্টিতে তাকালো ইবাদ। ইয়াসিবা আবার একই কথা জিজ্ঞেস করলো। ইবাদ এইবার বলল, হ্যাঁ, প্রচন্ড ভালোবাসি। তাহলে বলিস না কেন? ও বুঝে নিতে পারে না আমার চোখের ভাষা কি, ও বুঝে নিতে পারে না। এই ও প্রতিটা ছেলের প্রতিদিন প্রশংসা করে ক্রাশ খায়, আর আমার ব্যতীত চোখেও দেখে না। জানিসই তো, ও একটু ছেলে মানুষই করে। তুই বলে দে না নিজের মনের কথা। ও যে পাগল ছাগল, সোজা কথাই বুঝবে না। এবার ওকে থাপড়িয়ে বোঝানো লাগবে। রাগী গলায় ইবাদের। ইয়াসিবা হেসে ইবাদের বাহুতে চাপড় মেরে বলল, রাগিস না, এইবার এর জ্ঞান ফিরা। ইবাদ মাথা ঝাঁকিয়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে আবিয়ার মুখে পানির ছিটা দিল। কিছুক্ষণের মাঝেই আবিয়ার জ্ঞান ফিরল। সে মাথার দুপাশে চেপে ধরে উঠে বসতেই ইয়াসিবার দিকে নজর যায়। মুহূর্তে একটু আগের ঘটনা মনে পড়তে সে বড় বড় চোখে তাকিয়ে তুতলিয়ে জিজ্ঞেস করল, তুই বিবাহিত? ইয়াসিবা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। তোর হাজবেন্ড এই হাসপাতালের মালিক আফরিদ চৌধুরী? ইয়াসিবা মৃদু হেসে আবারও মাথা ঝাঁকালো। সাথে সাথে আবিয়া ভ্যা ভ্যা করে কেঁদে দিল। এখন আমার কি হবে গো? আমি যার ওপরই ক্র্যাশ খাই সেই কেন এরকম হয়? হয় বিবাহিত, না হয় জিএফ আছে। আর শেষে কিনা যাকে পার্মানেন্ট হাজবেন্ড করতে চাইলাম সেই নাকি আমার বেস্টুর বর। ইয়া মাবুদ! ইবাদ এইবার প্রচুর রেগে দিল এক রামধমক। চুপ বিয়াদব মেয়ে, আর একবার যদি ভ্যা ভ্যা করিস তাহলে থাপড়িয়ে গাল লাল করে দেব। আবিয়া কতক্ষণ ইবাদের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর আবার ভ্যা করে কেঁদে দিল। ইয়া মাবুদ, এ কোথায় এনে ফাঁসাইলা তুমি? আবিয়া আ! ইবাদের রাগী চিৎকারে সাথে সাথে কান্না থামিয়ে আবিয়া মুখে আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে ইবাদের দিকে তাকিয়ে রইল। আমি চুপ, আর একটা কথাও বলবো না। এদিকে ইয়াসিবা এদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আসলে হাসপাতাল নতুন উঠানো হয়েছে,
মাত্র 5 মাস ধরে চালু হয়েছে। আফরিদ আগে অন্য হাসপাতালে বসত, কিন্তু এই হাসপাতাল কমপ্লিট হতেই সে এখানে এসে পড়ে। আর আফরিদ সচরাচর মাস্ক পরেই বাহির হয়, আর এমনিতেও সে গাড়ি থেকে নেমে এদিক ওদিক না তাকিয়েই সোজা হাসপাতালে ঢুকে যায়। তাই তাকে কেউ আর বেশি দেখতে পায় না। শুধু যারা পেশেন্ট থাকে তারাই একটু দেখতে পায়। আর ইয়াসিবা যে বিবাহিত সেটা আফরিদের সাথে মান অভিমান থাকার কারণেই সে কাউকে বলেনি যে সে বিবাহিত। আর এখন এই সত্যি কথাটা শুনে তার প্রিয় 2 বন্ধু টাস্কি খেয়েছে। মা, আমি কতবার বলছি আমি ওই বাড়িতে যাব না। কেন আসবি না? ওই মেয়েটা নিশ্চয়ই বারণ করেছে। মা, তুমি ইয়াসিবাকে কেন দোষ দিচ্ছ? ওই মেয়েটার সব দোষ। ওই তোকে বলেছে যে আমার কাছে না আসতে। ওহ মা, প্লিজ। আর ওই মেয়ে বলছো কেন? ওদের একটা ভালো নাম আছে, ইয়াসিবা। আর ভুলে যেও না, ইয়াসিবা এখন চৌধুরী বাড়ির বড় বউ। আমি ওকে কখনো আমার পুত্রবধূ রূপে মানব না। তোকে কতবার বললাম ওই মেয়েকে বিয়ে করিস না। একবার ধোকাকে শিক্ষা হয়নি? Ma, I am tired. I don't want to listen. Anything right now. Okay, bye. Take care. বলেই ফোনটা কেটে দিল আফরিদ। রাগে ওর মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। কেন যে মা বোঝে না, ইয়াসিবাকে সে ভালোবাসে। তার ভালোবাসার মানুষটির নামে এইসব শুনে কেই বা ঠিক থাকতে পারে? আর যেখানে মূল কথা ইয়াসিবার কোনো দোষই নেই না, এই আর এক মুহূর্ত এখানে নয়। ইয়াসিবাকে এখন ওকে দেখতেই হবে। এই মেয়েটাকে এখন না দেখলে নির্ঘাত সে পাগল হয়ে যাবে। 7-5 না ভেবে আফরিদ বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে, আর অল্প সময়ে পৌঁছেও গেল। তোদের বিয়েটা হলো কিভাবে সেটা তো বলবি। এখন আর কিছু বলবো না ইবাদ, সময় হলে আমি নিজেই সব তোদের বুঝিয়ে বলবো। ইয়াসিবার কথায় ইবাদ মাথা ঝাঁকালো। সে বুঝতে পারছে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে, তা না হলে ইয়াসিবা তাদের বলে দিত। দোস্ত, হঠাৎ আবিয়ার চিৎকারে ইয়াসিবা আর ইবাদ দুজনে চমকে তার দিকে তাকালো। ইয়াসিবা বলল, কি হয়েছে? এমন করে চিল্লাচ্ছিস কেন? এটাকে যে আমি কি করব? আরে আমার কথা শোন। কিছু তাকাই ইয়াসিবা, আমার ক্রাশ আসছে গো। কি হ্যান্ডসাম ভাই। আবিয়ার কথায় ইয়াসিবা পেছনে তাকালো। দেখে আফরিদ এদিকে আসছে। মুখে হাসি ফুটে উঠলো ইয়াসিবার। বিয়ের পরে এই প্রথম আফরিদ তার সাথে ভার্সিটিতে দেখা করতে আসছে। পরক্ষণে চারপাশে তাকাতেই দেখে সব মেয়েরা আফরিদকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ইয়াসিবার রাগ উঠে গেল। এই মেয়েগুলো এত লুচ্চু কেন, এত লুচ্চু কেন? মনে তো যাচ্ছে এক একটার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতে। ইয়াসিবা রাগে ফুসতে ফুসতে আফরিদের দিকে এগুলো। ইয়াসিবাকে চলে যেতে দেখে আবিয়া বলে ওঠে, আরে আমাকে নিয়ে চল, ক্রাশ জিজুর সাথে পরিচয় করিয়ে দিবি না? ইবাদ এবার আর পারল না রাগ ধরে রাখতে। আবিয়া উঠে যেতে নিতেই ইবাদ তার হাত শক্ত করে চেপে ধরল। তা দেখে আবিয়া বলে ওঠে, কি হয়েছে? হাত ধরছিস কেন? স্যার, আমি আমার ক্রাশ জিজুর কাছে যাব। তুই এখন আমার সাথে যাবি? দাঁতে দাঁত চেপে বলল ইবাদ। আরে কিন্তু। আবিয়াকে আর কিচ্ছু বলতে না দিয়ে ওকে টানতে টানতে ভার্সিটির পিছনের দিকটা নিয়ে আসলো ইবাদ। এদিকে আবিয়া তাকে বকেই যাচ্ছে। ইবাদ তার মুখে আঙুল দিয়ে বলল, উফ। কেন আমি? আবিয়ার মুখে আঙুল দিয়ে থামিয়ে দিল আবারও ইবাদ। বলল, তুই কি বুঝিস না আবিয়া? আজিব, কি বুঝবো আমি? মুখ থেকে ইবাদের হাত সরিয়ে দিয়ে বলল আবিয়া, তুই এমন কেন আবিয়া? আরে আমি আবার কেমন? তুই শর্ত, আমি ক্রাশ জিজুর কাছে যাব। তাকে জিজ্ঞেস করব তার কোনো ছোট ভাই আছে নাকি। যদি থাকে তাহলে আমি তার সাথে লাইন মারার ট্রাই করব। আবিয়ার কথা ইবাদ রেগে আবিয়ার বাহু চেপে ধরে চিল্লিয়ে বলল, স্টপ আবিয়া। কেন বুঝিস না তুই? তোর মুখে অন্য কারোর নাম শুনলে আমার কষ্ট হয়। কেন তুই আমার চোখের ভাষা বুঝিস না? আমি যে প্রতিদিন প্রতি মুহূর্তে কষ্ট সহ্য করে যাচ্ছি। কেন বুঝিস না? আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি তোকে। তোর মুখে অন্য কারো কথা সহ্য করতে পারি না। আবিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ইবাদ। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। প্রচন্ড রাগে তার সারা শরীর কাঁপছে। দু হাতে মাথা চেপে ধরল সে। হঠাৎ আবিয়া ঝড়ের গতিতে ইবাদকে জড়িয়ে ধরল, শক্ত করে, খুব শক্ত করে জড়িয়ে ধরল। ইবাদ অবাক হলো, কি এটা?
কি হলো এটা? আবিয়া ইবাদের বুকে আরো একটু মিশে গিয়ে কান্নারত গলায় বলে উঠল, এতদিন লাগলো এটা বলতে? আমি যে এই শব্দগুলো শোনার জন্য কতটা পাগল ছিলাম তুই জানিস না? প্রচন্ড রকম শক খেয়েছে ইবাদ। সে তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। আবিয়া নিজেই ইবাদের হাত দুটো নিয়ে নিজের কোমরে রাখলো, তারপর বলল, কি আমাকে জড়িয়ে ধরবি না? ইবাদ তাকালো আবিয়ার দিকে। মেয়েটা কত সুন্দর করে মিশে আছে ওর বুকে। ইবাদ ব্যাপারটা বুঝতে পেরে ওর মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠলো। তার মানে আবিয়াও তাকে ভালোবাসে। ইবাদ আবিয়াকে আগলে নিল নিজের বাহুতে। কেন বলিসনি আমাকে? কেন এই ভালোবাসার দহনে আমাকে পুরালি? ইবাদের কথায় আবিয়া অভিমান করে বলল, মেয়েরা কি আগে বলে? মেয়েদের লজ্জা করে না ভালোবাসার কথা বলতে? তুই আগে বললি না কেন? আমি যে তোকে ভালোবাসি সেটা বললেই তো আমি তোকে বলে দিতাম। এতদিন তোকে জ্বালানোর জন্যই তো প্রতিদিন ছেলেদের নিয়ে প্রশংসা করতাম, যাতে তুই জেলাস হয়ে নিজের মনের কথা বলে দিস। কিন্তু তুই একটা হারামি, তুই কোনো প্রতিক্রিয়াই দেখাতি না। ওরে চালাক রে, তাহলে এই ছিল তোর মনে? হাই, এইগুলো না করলে তুই যে আতেল কোথাকার, না হলে জীবনেও নিজের মনের কথা বলতি না। অবাধ হয়েছে, আর অপমান করিস না, এবার বলে দে না। আবিয়া হেসে বলল, আমি তোকে ভালোবাসি ইবাদ। আবিয়ার কথায় ইবাদ ভ্রুকুচকে তাকালে তা দেখে আবিয়া বলে ওঠে, কি? তুই বলে আর ডাকবি না, এখন থেকে তুমি বলে ডাকবি, ঠিক আছে? আচ্ছা। পাগলি একটা। ইবাদ আবিয়া একে অপরকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরলো। ইয়াসিবা বিড়বিড় করে আশেপাশের মেয়েগুলোকে বকতে বকতে আফ্রিদের কাছে এসে দাঁড়াতেই আফ্রিদের চিন্তিত উপর নজরে পড়লো। ইয়াসিবা অবাক হলো, কি হয়েছে আফ্রিদের? তাকে এত চিন্তিত লাগছে কেন? বুঝতে পারছে না সে। ইয়াসিবা অস্থির হয়ে বলল, ইয়াসিবা অবাক হলো, কি হয়েছে আফ্রিদের? তাকে এত চিন্তিত লাগছে কেন? বুঝতে পারছে না সে। ইয়াসিবা অস্থির হয়ে বলল, কি হয়েছে আফরিদ আপনার? আফ্রিদ কোনো কথা বলল না, শুধু হুট করে মাঠ ভরা স্টুডেন্টদের সামনে ইয়াসিবাকে জড়িয়ে ধরল। ইয়াসিবা এবার আরও চিন্তাগ্রস্ত হয়ে উঠল। লোকটার কি হলো কে জানে, এইরকম আচরণ করছে কেন? ইয়াসিবার আশেপাশে চোখ যেতে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে, আর মেয়েগুলোর তো চেহারা দেখার মতো হয়েছে। ইয়াসিবা মনে মনে খুশি হলো, যাক, লুচুনিগুলো বুঝছে যে আফ্রিদ শুধু তার। ইয়াসিবা এবার আফ্রিদের পিঠে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বলল, কি হয়েছে আপনার? কি নিয়ে এত চিন্তিত আপনি? আমাকে বলুন। আফ্রিদ এতক্ষণ চোখ বুজেছিল। ইয়াসিবার কথায় চোখ তুলে তাকালো। চোখ খুলতেই সে দেখে সবাই ওদের দেখছে, তাই সে ইয়াসিবাকে ছেড়ে দিয়ে ওর হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, চলো আমার সাথে। ইয়াসিবাও কোনো কথা বলল না, চুপচাপ আফ্রিদের সাথে চলতে লাগলো। আফ্রিদ তাকে নিয়ে গাড়িতে উঠে বসলো, তারপর গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে। ইয়াসিবা কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে আফ্রিদের মুখ পানে। কতটা প্রেসারজ দেখাচ্ছে তাকে। অনেকক্ষণ বাদে আফ্রিদ গাড়ি থামায়। ইয়াসিবা জানালা খুলে দিয়ে দেখে ওটা একটা নদীর পাড়। প্রচণ্ড সুন্দর আবহাওয়া, চারিদিকে হিমেল বাতাস, নদীতে উত্তাল ঢেউ, পাখিদের কিচিরমিচির শব্দ। ইয়াসিবা খুশি মনে আফ্রিদের দিকে তাকিয়ে বলে, আমরা এখানে কেন? আফ্রিদ কিচ্ছুটি না বলে শুধু জানালার কাজগুলো বন্ধ করে দিল। জানালা বন্ধ করে দেওয়াতে ইয়াসিবা অবাক হয়ে কিছু জিজ্ঞেস করতে নিবে তার আগেই আফ্রিদ তাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে এনে একটু অপেক্ষা না করে ইয়াসিবার না করে উঠোনে নিজের উঠোনের দ্বারা আঁকড়ে ধরল। এদিকে ইয়াসিবা আগমস্তিক ঘটনায় কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। সে চোখ বড় বড় করে তাকিয়ে, কিন্তু যখন আফ্রিদের চুমু খাওয়ার তীব্রতা বৃদ্ধি পেল, ইয়াসিবা আবেশে চোখ বুজে ফেলল। নিজেও আরও আফ্রিদের বুকের মাঝে
সিটিয়ে গেল। আবৃতকে নিজের সাথে আগড়ে ধরল। আবৃত তো নিজেই প্রিয়তমার অধৈর্যর সুধাপানে ব্যস্ত। অনেকক্ষণ বাদে ইয়াসিবা ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলায় ওড়নাটা সরিয়ে দিয়ে সেখানে ছোট্ট ছোট্ট উষ্ণ স্পর্শ দিতে লাগলো আফ্রিদ। এদিকে ইয়াসিবা আবৃতের এই তীব্র ভালোবাসায় স্পর্শ সহ্য করতে না পেরে প্রায় নেতিয়ে গিয়েছে। সে দুহাতে আবৃতের গলা জড়িয়ে ধরল। আবৃত এইবার সরে আসলো ইয়াসিবার কাছ থেকে, কিন্তু মেয়েটা তাকে ছাড়তেছেই না। বউটা যে তার প্রচণ্ড লজ্জাবতী। দেখে এটুকুতেই লজ্জায় কেমন নেতিয়ে তার বুকের সাথে লেপ্টে আছে। আফ্রিদ দীর্ঘলায় বলল। ইয়াসিবা, ইয়াসিবার কোনো কথা জবাব নেই, কিন্তু সে চেষ্টা করছে পারলে আফ্রিদের বুক চিরে সেখানে ঢুকে যেতে। লাজুক লতা। ইয়াসিবা এইবার একটা জোরে নিঃশ্বাস ছাড়ল। ক্রাম্পিত গলায় বলল, এইভাবে তাকাবেন না। আপনার এই ডাকটায় ভয়ানক এক মাদকতা আছে, যেখানে আমি সাড়া না দিয়ে পারি না। কিন্তু এই মুহূর্তে আমাকে তাকাতে বলবেন না আপনার দিকে, তাহলে যে আপনার লাজুকতা লজ্জায় শ্বাস আটকে নির্ঘাত মরে যাব। আফ্রিদ নিঃশব্দে হাসল। সময় থেমে যাক এখানেই। ভালোবাসার মানুষ দুটো একে অপরের মাঝে বিলীন থাকুক।